আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আবার হঠাৎ করে ডিপ স্টেট যে শব্দটি বা থিওরিটি সামনে চলে এসেছে। আপনারা সবাই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি এককালীন কিংস পার্টি এবং এখন সংসদের অন্যতম বিরোধী দল এনসিপি, সেই এনসিপির প্রধানতম মুখপাত্র, এবং তিনি অবশ্যই জুলাই আগস্ট যে বিপ্লব, সেই বিপ্লবের প্রধানতম মাস্টারমাইন্ড ছিলেন, রাজপথের মাস্টারমাইন্ড ছিলেন। তিনি যে কথাটি বলেছেন তা হলো, ডিপ স্টেট যারা পরিচালনা করেন, ডিপ স্টেটের যারা হর্তাকর্তা, তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছিল যে 2029 সন পর্যন্ত ক্ষমতায় থেকে যাওয়ার জন্য, এবং ডিপ স্টেটের সেই কর্তা ব্যক্তিরা সরকারকে ইনফ্লুয়েন্স করেছিল, প্রভাব করেছিল যে বিএনপির হাতে ক্ষমতা দেয়া যাবে না। সরাসরিভাবে না বললেও অর্থ যে 29 সাল পর্যন্ত যদি ক্ষমতায় থাকে তাহলে ইলেকশন হবে না, আর ইলেকশন যদি না হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। আর ক্ষমতায় যদি সেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকতেন তাহলে জামাত, এনসিপি তারা তেলে ঝুলে আজকে যে দুর্দশার মধ্যে পড়েছেন এরকম অবস্থা হতো না, এবং তারা তাদের সেই শাসনামলে যে তেলে ঝুলেছিলেন ঠিক সেই অবস্থায় তারা থাকতেন। তো এই যে তার যে বক্তব্য অলনে ছাড়েন, এই সময়টাতে তিনি কেন বললেন, রিজনটা কি? এখন আপনি কি তাকে শিশু বলবেন, পাগল বলবেন, অবোধ বলবেন? আমার তো মনে হয় না। যারা রাজপথে আন্দোলন করেছেন, আন্দোলনকে একটি গণ অভ্যুত্থানে রূপান্তরিত করেছেন, এবং সেই গণ অভ্যুত্থানকে একটি সশস্ত্র আন্দোলনে রূপান্তরিত করার যাদের ব্যাপক প্রস্তুতি ছিল, এবং আন্দোলনকারী চলাকালীন সময়ে এরকম অনেক সহিংস ঘটনা ঘটেছে, যে ঘটনার জন্য ওই সমাজের আন্দোলনকারী তাদেরকে অনেকেই দায়ী করছেন। আমাদের দেশে থানা লুট, অসংখ্য পুলিশ হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, নিরীহ পথচারী হত্যা, সরকারি সহায় সম্পত্তিতে আগুন দেওয়া, ব্যাপক লুটপাট করা, মানুষের বাসা বাড়িতে আক্রমণ চালানো, মব তৈরি করা, ডাকাতি করা, মামলা বাণিজ্য করা, মানুষকে ধরে ধরে থানায় এনে পিটুনি দিয়ে তারপর তাদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে জেলখানায় পাঠানোর মতো যে গুরুতর অফেন্সগুলো ঘটেছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো ঘটেছে, এগুলো বিচার না করা পর্যন্ত আমাদের এই সমাজে স্বাভাবিকতা আসবে না। ফলে সরকারের যারা মন্ত্রী, তারা যেভাবে জুলাই আগস্ট বিপ্লবের সময়টিতে যে সকল হত্যাকাণ্ড হয়েছে, বিশেষ করে পুলিশ হত্যা, সেগুলোর বিচারের ব্যাপারে মাঝে মধ্যে কথা বলছেন, আবার একটু পরে কি মনে করে বা কিসের ভয়, কিসের আতঙ্কে বলছেন যে না ঠিক আছে, ওই সময় যা কিছু হয়েছে এগুলোতে আমরা ইন্ডিমিনিটি দেব, এই কথা বলছে। কিন্তু সঙ্গে সঙ্গে আবার পুলিশের পক্ষ দিয়ে, যেমন পুলিশের আইজিও বলেছেন যে পুলিশ হত্যার বিচার হবে। এই জিনিসগুলো চলছে। ২ নম্বর হলো যে জুলাই সনদ স্বাক্ষর, জুলাই সনদকে আইনে রূপান্তরিত করার জন্য প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স, এবং সেই জুলাই সনদ সংসদে হুবহু পাশ করে এটাকে আইনি ভিত্তি দেওয়া, এটা নিয়ে জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে এখন বিরোধ রীতিমতো তুঙ্গে। নতুন আরেকটি সমস্যা দেখা দিয়েছে, সেটা হলো গণভোট নিয়ে। সরকার বলছে যে এই গণভোট অবৈধ ছিল, কাজেই এই গণভোট যেটা করা হয়েছে এটি পার্লামেন্ট আইনের মাধ্যমে তারা বাতিল করবে। আর এটা নিয়ে জামাত এবং এনসিপি তারা সঙ্গতি করে জানে যে এই কাজগুলো যদি না হয় তাহলে তারা সবাই বিপদে পড়বে। জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয়, পর্দার আড়ালে আন্ডার হ্যান্ডে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের যে সকল সমঝোতা হয়েছে সেগুলো যদি বাস্তবায়িত না হয়,
তারা মারাত্মক বিপত্তিতে পড়বে, তারা জানে। অধিকাংশ যদি পুলিশ হত্যার বিচার শুরু হয়, তাহলে কারো পিঠের চামড়া থাকবে না। তো এই যে বিষয়, সেই বিষয়গুলো সরাসরি না বলে সরকারের উপর একটা চাপ তৈরি করার জন্য যে ডিপ স্টেট পলিসি বা থিওরি আমরা কানাঘুষা করছিলাম, সেটি জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামনে নিয়ে এসেছেন। তো তিনি এগুলো কেন আনলেন? বোঝার চেষ্টা করুন যে তিনি বা তার যারা সহযোগী, তারা একটি সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুতি তাদের ছিল, থানা লুট হওয়ার আগে, পুলিশ মার খাওয়ার আগে। ইট মিনস তাদের সামরিক প্রশিক্ষণ ছিল মিলিটারির সাথে যুদ্ধ করার, তাদের সামরিক প্রশিক্ষণ তারা নিয়েছিল পুলিশের সাথে যুদ্ধ করার, গেরিলা যুদ্ধ চালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা, মন্ত্রীদেরকে হত্যা করা, যে কোনো অপারেশন চালানোর জন্য তাদের সবগুলো যাকে বলা হয় ট্রেনিং ছিল। এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানে হওয়ার দরকার নাই, নচেত তারা কি করে যুদ্ধ করবেন, কি করে গেরিলা যুদ্ধ করবেন। তাদের বিভিন্ন ট্রেনিং ক্যাম্প থাকা স্বাভাবিক। গভীর অরণ্যে, টেকনাফ, উখিয়া, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, এই যে বিস্তীর্ণ এলাকাতে যে সকল বিদ্রোহী গ্রুপ রয়েছে যারা অহরহ যুদ্ধ করে, তাদের সঙ্গে তাদের সম্পর্ক থাকা, সীমান্ত অঞ্চলগুলোতে তাদের বিভিন্ন ঘাঁটি থাকা, বাংলাদেশের অন্যান্য যে সকল এলাকায় অরণ্য রয়েছে, যেমন সুন্দরবন রয়েছে, সিলেট রয়েছে, গাজীপুর, ভাওয়াল রয়েছে, এই সকল এলাকাতে তাদের সেই ঘাঁটি থাকা স্বাভাবিক। যদি তারা সত্যিকার অর্থে গেরিলা যুদ্ধ করতে চায় বা আগ্রহী, এই সমস্ত এলাকায় অবশ্যই তাদের লোকজন থাকার কথা। 2 নম্বর হলো যে এইগুলো তো পরিচালনা করার জন্য টাকা লাগবে। নিঃসন্দেহে তারা সেই টাকা দেশি বিদেশি বিভিন্ন সোর্স থেকে পেয়েছে বা এখনো পাচ্ছে বা আগামীতে যদি দরকার হয় তারা পাবে। এটা একটা অমীমাংসিত বিষয়, হিউজ কোশ্চেন। থার্ডলি হলো যে এই যে ডিপ স্টেট পলিসিতে বেশ কিছু অস্ত্রশস্ত্র যা আসছে, এটা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের বক্তব্যে ফুটে উঠেছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থাকাকালীন সময় যেটি বলেছেন যে 7.65 বোরের যে স্নাইপার রাইফেল, এই রাইফেল বেসামরিক লোকের হাতে আসলো কি করে। জুলাই আগস্ট ওই সময়টাতে এখান থেকে প্রচুর গোলাগুলি হয়েছে। এগুলো সাধারণত পুলিশের কাছে আছে আর আছে সেনাবাহিনীর কাছে, কিন্তু এই অস্ত্র বেসামরিক নাগরিকদের কাছে কি করে এলো। আর এই ধরনের অস্ত্রের এই মানে যাকে বলা স্নাইপার রাইফেলের এই অস্ত্রের যে গুলি, এই গুলিতে আনসার এবং পুলিশ সদস্য কি করে নিহত হলো। বোঝার চেষ্টা করেন কোথায় গেছে। ইট মিনস যে বেসামরিক যারা জনগণ রাস্তায় ছিল, এখন সেটা ছাত্রলীগ হতে পারে, সেটা এই আন্দোলনকারী হতে পারে, তাদের হাতে প্রচুর স্নাইপার রাইফেল ছিল। সেগুলোর সংখ্যা কি হাজার খানেক, না 10,000, না 20,000? আমাদের দেশে সেই 10 ট্রাক অস্ত্র মামলা আছে না? তো উলফাদেরকে যদি 10 ট্রাক অস্ত্র দেওয়া হয়, তাহলে একটা দেশের রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের বিরুদ্ধে কেউ যদি গেরিলা যুদ্ধ করতে চায়, তাহলে তার অন্ততপক্ষে 100 ট্রাক অস্ত্র তাদের কাছে আছে। একটু লোড করে দেখেন তো যে স্নাইপার রাইফেল একটা ট্রাকে কয় হাজার বা কয়শো রাখা যায়, আমি বলতে পারবো না। তো এই যে বিপুল পরিমাণ অস্ত্র থাকার সম্ভাবনা, তার সঙ্গে যদি আবার থানা লুট করা এবং এসএসএফ এর অস্ত্র ছিনিয়ে নেওয়া, এমনকি অন্যান্য বাহিনীর অস্ত্র ছিনিয়ে নেওয়া, এরকম অস্ত্রের সংখ্যা কত? নট লেস দেন 10,000। যেটা কাগজ কর্মে আছে 10,000। আর কাগজের বাইরে যে সকল থানায় ধরেন অনেক প্রাইভেট অস্ত্র জমা আছে, সেগুলো তো লুট হয়ে গেছে, তা তো আমরা এখনো ডিটেলস জানি না। তাহলে এই ডিপ স্টেটের যারা লোকজন, তাদের হাতে আসলে কত অস্ত্র আছে, এবং এই অস্ত্র বর্তমান সরকারের জন্য রীতিমতো অশনিক সংকেত। তো সেই অশনিক সংকেত বুঝিয়ে দেওয়ার জন্য
জানিয়ে দেওয়ার জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের উদ্দেশ্যে যদি আবার সেই ডিপ স্টেটের যে থিওরি সেটি তুলে ধরেন বা সেই কথা স্মরণ করিয়ে দেন, এর অর্থ যে সেই অস্ত্র তো এখনো জমা দেওয়া হয়নি, অস্ত্র উদ্ধার করা হয়নি, ট্রেনিংও জমা দেওয়া হয়নি, যারা প্রস্তুতি নিয়েছিল তাদেরকে অ্যাসার্টেন করা যায়নি। যেমন শান্তিবাহিনীর সদস্যদেরকে পুনর্বাসিত করা হয়েছে, এদেরকে পুনর্বাসিত করা হয়নি। এবং আপনি দেখবেন যে অনেকগুলো মানুষ আমাদের সমাজে ভীষণ রকম উগ্রতা ছড়িয়ে পড়েছে। কোনো একটা মানুষের পকেটে যদি টাকা থাকে, অস্ত্র থাকে, গোলাবারুদ থাকে, ট্রেনিং থাকে, ওর ভাবসাবই আলাদা। এই সমাজের এখন সেই গত 17-18 মাসে অনেকগুলো মানুষ, একজন দুজন না, হাজার হাজার মানুষ, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অল অন এ সাডেন তারা সবাই খুব সাহসী হয়ে পড়েছিল। এখনও তাদের সেই সাহস আছে। তারা এসপিকে ধাক্কা দিচ্ছে, ডিসিকে গালাগালি করছে, ওসিকে তো পাত্তাই দিচ্ছে না। এরকম ঘটনা গত 17 মাসে কত হাজার ঘটেছে। তার যদি ট্রেনিং না থাকতো, তার যদি অর্থ না থাকতো, তার যদি অস্ত্র না থাকতো, এই কাজগুলো তার করার কথা না। কেবলমাত্র শক্তি দিয়ে এই কাজ করা যায় না। দেয়ার ইজ এ সেইন, দেয়ার ইজ এ লাইন। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডিপ স্টেট পলিসির যে সূত্র তিনি বলেছেন, কথা তিনি বলেছেন, সেটা এমনি এমনি বলেননি। তিনি সরকারের উপর একটা চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন যে বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি চালাকি করবেন না, যেভাবে কথা হয়েছে, যেভাবে কমিটমেন্ট দিয়েছেন, যেভাবে ডিল হয়েছে সেই অনুযায়ী সব কিছু করেন। জুলাই সনদ থেকে সব কিছু, আদারওয়াইজ ওই যে ডিপ স্টেট, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। বুঝতে পারলেন কিছু? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।